এই ক্লাসেও তেমন বলি যে মোটামুটি ভালো করে প্রিপারেশন নাও। ডব্লিউবিসিএস কে যারা টার্গেট করেছো, তো ডব্লিউবিসিএস এর টার্গেটের সাথে সাথে যেটা ডব্লিউবিসিএস এর একটা মূল জিনিস সেটা হচ্ছে জিকে, জেনারেল নলেজ। ওকে, যেমন করে মাধ্যমিকে মন দিয়ে পড়েছো ঠিক তেমন ভাবে পড়লেই ডব্লিউবিসিএস পরীক্ষাটা সহজ হয়ে যাবে। আর তার সাথে সাথে দেখো, যে কোনো পরীক্ষার জন্য ম্যাথ আর তার সাথে সাথে ইংলিশ, এই দুটো সাবজেক্ট পড়তেই হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ আর ইংলিশ পড়তেই হবে। আর তার সাথে সাথে যদি ডব্লিউবিসিএস কে ফোকাস করে চলো, তাহলে জিকে গুলো তোমাদের একসঙ্গে পড়া হয়ে যাবে। এবং যারা যারা ডব্লিউবিপি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ম্যাথ ইংলিশ ভালো করে করো। ওকে, আশা করছি ঠিক হয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের সিলেবাস দেখাই। যে এই আমাদের সিলেবাস, মানে আমাদের সেশনের টার্গেট এটা। আমরা টোটাল যে সেশনটাকে করব, এই সেশনে আমরা এই জিনিসগুলোকে কমপ্লিট করব। গ্রামার পোর্শন দেখতে পাচ্ছ, নোট ডাউন করবে। গ্রামার পোর্শনে এই 14টা টপিক কমপ্লিট করব। ভোকাবুলারি সেকশনে 7টা টপিক কমপ্লিট করব। আর রাইটিং টপিকে 4টে কমপ্লিট করব। আর তার সাথে সাথে কিছু কম্প্রিহেনশন টেস্ট রয়েছে, বা প্যারা জাম্বলিং রয়েছে, সেন্টেন্স জাম্বলিং রয়েছে, সেগুলোকে করব। অর্থাৎ 100% ইংলিশ, 100% সিলেবাস কমপ্লিট। যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য আমরা এই 100% সিলেবাসটাকে কমপ্লিট করব। ওকে, এটাকে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ বলো বলো বলো, কেউ কিছু বলছো? বলো। আমি শুনতে পেলাম না, আবার বলো, একটু জোরে বলো। কমপ্লিট করতে কত টাইম লাগবে? এটা কমপ্লিট করতে নট মোর দ্যান 6 মান্থস, মানে 6 মাস সময় লাগা উচিত নয়। হ্যাঁ স্যার। মোটামুটি 6 মাসের মধ্যে হয়ে যাবে, ধরে নিতে পারো। ঠিক আছে, চেষ্টা করব যত দ্রুত শেষ করার। তোমরা দেখতে পাচ্ছ তো কমপ্লিট সিলেবাস আছে, তো এর বাইরে কি আর কিছু আছে? কিচ্ছু নেই, বরঞ্চ যা লাগছে না তাও আমরা পড়ছি, এভরিথিং, সবকিছু। বেশ, তো ঠিক আছে, চলো। মানে আমি চেষ্টা করবো একদম বেসিক থেকে, একদম শুরু থেকে শুরু করার চেষ্টা করব। ঠিক আছে, যাতে কারো কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, একদম শুরু থেকে। সো ফার্স্ট অফ অল, আমি যদি তোমার কাকে বলে, শব্দ কাকে বলে? কতগুলো লেটার পাশাপাশি বসে যখন একটা মিনিং তৈরি করে। আচ্ছা, সো কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন মিনিং তৈরি করে, এ মানে কি? এ মানে কি? স্যার এখানে তো একটা লেটার কতগুলো লেটার, অক্ষর। আই মানে কি? আমি। হ্যাঁ, তাহলে সংজ্ঞাটাকে একটু কারেক্ট করে বলো। ও স্যার, তার মানে এক বা একাধিক। ইয়েস, মানে একবার কমপ্লিট করে। এক বা একাধিক অক্ষর। লেটার কাকে বলে? হ্যাঁ বলো। লেটার মানে ইংলিশের অ্যালফাবেট, মানে 26টা অ্যালফাবেট যেগুলো আছে সেগুলো এটা ক্যারেক্টার। সে তো বুঝলাম, মানে স্যার শব্দের একক আর কি, মানে কি বলবো, ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমরা যখন হ্যাঁ 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 বলো বলো। ধ্বনি উচ্চারণ করার সময় আমরা যখন যে এই যে লেটার গুলো বলে থাকি, এটা তো ধ্বনি উচ্চারণের মাধ্যমে হয়। তো এটুকুই স্যার শব্দের মানে ন্যূনতম একক বলা যেতে পারে। ধ্বনির লিখিত রূপকে শব্দ লেটার বলা হয়। বাহ বাহ, ভেরি গুড। নাম বলো তো। সুদীপ্ত। সুদীপ্ত, ভেরি গুড।
রাইট রাইট। ধ্বনির লিখিত রূপ, তার মানে দ্য রিটেন ফর্ম অফ সাউন্ড। ওকে, তাহলে দেখো ইংরেজি যেহেতু একটা ভাষা, ভাষার জন্য যেটা দরকার সেটা হলো মুখ। যারা বধির তাদেরও ভাষা আছে, কিন্তু তাদের ভাষা অন্য ধরনের ভাষা, সেটা আমরা বুঝি না। কিন্তু আমরা যারা সাধারণত কথা বলি তাদের একটা ভাষা রয়েছে, আর সেরকম একটা ভাষা হচ্ছে ইংরেজি। ইংরেজি একটা ভাষা, যেমন একটা বাংলা ভাষা, যেমন হিন্দি ভাষা, ঠিক তেমনি করে ইংরেজিও একটা ভাষা। এবার তোমরা আমার একটা কথা বলো, যে হিন্দি ভাষা আমরা কিন্তু কোনোদিন গ্রামার বই পড়িনি, তবুও কিন্তু হিন্দি ভাষাটা আমরা বুঝি, বুঝি কি না? হ্যাঁ স্যার। কেন বুঝি? কারণ ছোট থেকে কারণ আমরা শুনে শুনছি ছোটবেলা থেকে। একদম, এখন তো বাচ্চাদের, আমাদের তোমরা যারা আছো তোমাদের এজে তখন তো মোবাইল সেভাবে অ্যাভেলেবেল ছিল না, তখন যা ছিল একটু টিভিতে কার্টুন টার্টুন এই সমস্ত দেখে শিখেছো। বাট এখনের যে বাচ্চারা তৈরি হচ্ছে, অল টাইম ইউটিউব বিভিন্ন জায়গা থেকে তারা সবসময় কার্টুন দেখছে, হিন্দি ভাষা দেখছে। তো কার্টুন দেখে দেখে তোমরা সবাই হিন্দি ভাষা শিখেছো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ছোটবেলায়, হ্যাঁ স্যার, হ্যাঁ ছোটবেলা থেকে কার্টুন দেখে দেখে হিন্দি ভাষা। তার মানে কি, কোনো ভাষা শিখতে গেলে সেই ভাষাকে শুনতে হবে। তাই জন্য মনে রাখবে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজের দুই ধরনের টাইপ থাকে। একটা হচ্ছে স্পিকিং, আরেকটা হচ্ছে রাইটিং। একটা হচ্ছে লেখার ভাষা, একটা হলো বলার ভাষা। ওকে, তো স্পিকিং এর জন্য আমরা যা খুশি তাই করতে পারি, অর্থাৎ মনের ভাব প্রকাশ হলেই সেটা ভাষা। যেমন তুমি ধরো রিস্কাতে উঠলে, রিস্কাতে উঠে জিজ্ঞেস করলে, যখন তুমি রিস্কা থেকে নামলে তখন তুমি জিজ্ঞেস করলে কত কত, একটা শব্দের মধ্য দিয়ে তুমি কি বোঝাতে চাইলে? তুমি বোঝাতে চাইলে যে আঙ্কেল ভাড়া কত। ওখানে শুধুমাত্র একটা কত বললেই হয়ে গেল। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা, ধরো তোমার একটা বন্ধু কেউ ভাত খাচ্ছে বা কিছু একটা খাচ্ছে, তো তুমি তাকে জিজ্ঞেস করলে এই কি করছিস, সে বললো খাচ্ছি। তুমি কি জিজ্ঞেস করেছো? তুমি জিজ্ঞেস করেছো হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং, তুমি এই কোয়েশ্চেন করেছো, আর তোমার বন্ধু কি রিপ্লাই দিল? খাচ্ছি। দ্যাট ইজ ইটিং, ফুল স্টপ। তো এটা হচ্ছে বলার ভাষা। মানে ও ইটিং বললো, তুমি বুঝে গেলে যে ও খাচ্ছে, তাহলে সেখানে পুরো কথাটা কি হওয়া উচিত ছিল? যে আমি কিছু খাচ্ছি। হোয়াট আর ইউ ডুইং? আই এম ইটিং সামথিং। এটাই উত্তর হওয়া উচিত ছিল কি না? তাহলে এখানে আমি বলতে চাইছি যে ভাষা দুই প্রকার, একটা বলার ভাষা, একটা লেখার ভাষা। তো বলার ভাষা দিয়ে যা খুশি হতে পারে, কিন্তু লেখার ভাষাটাই হচ্ছে মূল। তাই আমরা যেটা মেইন কাজ করব সেটা হচ্ছে লেখার ভাষা, অর্থাৎ আমরা যাতে দু কলম লিখতে পারি, ইংরেজিতে নিজের মনের কথা দু কলম যাতে লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। রাইটিং ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ, ইংলিশের যে রাইটিং ল্যাঙ্গুয়েজ সেটা আমাকে শিখতে হবে। এই কথাটা কেন? দেখো, ধরো কোন একজন নিরক্ষর মানুষ, যিনি কোনোদিন কোনো পড়াশোনা শেখেননি, সে কি আমাদের বাংলা ভাষা বলতে শুনতে সবকিছু জানে? তো কিন্তু তাকে যদি আমি লিখতে বলি সে লিখতে পারবে না, তাকে যদি আমি পড়তে বলি সে পড়তে পারবে না। তার মানে কি, ভাষা যেটা শুনতে হবে, শুনে শুনে ভাষাগুলোকে ক্লিয়ার করতে হবে। সো ইংলিশে আমি এখানে যেটা চেষ্টা করব, তোমাদের গ্রামার গুলোকে তো আমি কমপ্লিট করে দিয়ে যাব, কিন্তু সেই গ্রামার গুলোকে কানেক্ট করার জন্য, ডট কানেক্ট করার জন্য তোমাদের কিন্তু ইংরেজি প্রচুর পরিমাণে শুনতে হবে। এবার যদি বলো প্রচুর পরিমাণে শুনবো কোথা থেকে, তাহলে যে কোনো ইংলিশ নিউজ চ্যানেল যেগুলো রয়েছে, সেই ইংলিশ নিউজ চ্যানেলগুলোকে এখন থেকে ডেইলি রুটিন করে 1 ঘন্টা করে শুনবে। কি বললাম প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ স্যার, যে কোনো ইংলিশ নিউজ চ্যানেল প্রতিদিন 1 ঘন্টা করে দেখবে। ইউটিউবে অ্যাভেলেবেল আছে, টিভির সামনে বসার দরকার নেই, যার যার মোবাইল ফোন থেকে দেখে নেবে। যত শুনবে তত গ্রামারটাকে আঁটো করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পসিবল নয়। আর তার সাথে সাথে কিছু কিছু বই আমি সাজেস্ট করব, যে এই বইগুলো পড়লে ভাষা শিক্ষাও হবে, তার সাথে সাথে মোরাল কিছু নলেজও আসবে। তাহলে সবার প্রথমে দেখো, ভাষা যেটা আমরা শিখছি, ইংরেজি একটা ভাষা, সেই ভাষাটা বের হওয়ার জন্য সবার প্রথম যেটা দরকার, দ্যাট ইজ কল্ড মাউথ। ওকে, মুখ। মাউথ থেকে বের হয় সাউন্ড, মানে ধ্বনি।
বাংলায় যেটাকে বলি শব্দ বা ধ্বনি, আওয়াজ। এই সাউন্ডের পর গ্রামারের ইউনিট শুরু হয়, দ্যাট ইজ লেটার। লেটার থেকে হয় ওয়ার্ড, আর ওয়ার্ড থেকে হয় সেন্টেন্স। গ্রামার আমাদের শেষ, ফিনিশ, গ্রামার শেষ, আর কিচ্ছু নেই। তাহলে লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, এই কয়েকটা জিনিসকে যদি আমরা ভালো করে শিখে ফেলি তাহলে আমাদের হয়ে গেল। লেটারের মধ্যে আমাদের কি শিখতে হবে? লেটারের মধ্যে আমাদের অ্যালফাবেট শিখতে হবে। ওয়ার্ডের মধ্যে আমাকে কি শিখতে হবে? ওয়ার্ডের মধ্যে আমাকে পার্টস অফ স্পিচ শিখতে হবে। কি বললাম, বোঝা গেল? আর সেন্টেন্সের মধ্যে কি শিখতে হবে? সেন্টেন্সের মধ্যে টাইপস অফ সেন্টেন্স শিখতে হবে। ব্যাস, এই কয়টা যখনই তুমি দেখলে তখনই ক্লিয়ার হয়ে গেল গ্রামার। তাহলে মূলত গ্রামার আমার কটা অংশ দেখো তো? এই দুটো অংশ। পার্টস অফ স্পিচ তোমরা যে সিলেবাসের মধ্যে দেখেছো, দেখো ম্যাক্সিমাম তো পার্টস অফ স্পিচ রয়েছে গ্রামারের মধ্যে। ইয়েস অর নো? আর্টিকেলস, নাউন্স, তারপর প্রনাউন্স, অ্যাডজেক্টিভ, ভার্বস, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, সমস্ত কিছু হচ্ছে পার্টস অফ স্পিচ। আর সেন্টেন্স টাইপ কেন? কারণ সেন্টেন্স টাইপ জানতে হবে কোনটা অ্যাক্টিভ সেন্টেন্স, কোনটা প্যাসিভ সেন্টেন্স, কোনটা ডাইরেক্ট সেন্টেন্স, কোনটা ইনডাইরেক্ট সেন্টেন্স। ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখো আমরা ইংরেজিকে কত ছোট করে নিয়ে আসলাম, অর্থাৎ ইংরেজিতে আমাকে কি শিখতে হবে? ওয়ার্ড সম্পর্কে শিখতে হবে। ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে পার্টস অফ স্পিচ। আর সেন্টেন্স শিখতে হবে। সেন্টেন্স মানে কি? টাইপস অফ সেন্টেন্স। ওকে, আচ্ছা। এবার যেহেতু তোমরা যদি কেউ টিউশন করে থাকো, সেটার জন্য তোমাদের একটু জানা দরকার যে লেটার কাকে বলে। লেটারের সংজ্ঞা লিখে রাখবে, the written form of sound. সাউন্ডের রিটেন ফর্মটাকে বলা হয় লেটার। অর্থাৎ ধরো আমাদের এখানে একজন বাঙালি ছেলে আছে, একজন ইংরেজ ছেলে আছে। আমি বললাম যে এ লিখতো এ, বাঙালি ছেলেটি এইভাবে লিখে দিল, ইংরেজ ছেলেটি এভাবে লিখলো। কে ভুল করলো? কেউ ভুল করেনি। তাহলে যে সাউন্ড আমি প্রডিউস করেছিলাম আমার মুখ দিয়ে এ, সেই এর লিখিত রূপ হচ্ছে এই দুটো, এটা বাংলাতে, এটা ইংরেজিতে। তাহলে লেটার কাকে বলবো আমরা? দ্য রিটেন ফর্ম অফ সাউন্ড। সাউন্ডের রিটেন ফর্ম যেটা, সেটাকে বলবো আমরা লেটার। ওয়ার্ডের সংজ্ঞা কি লিখবো? ওয়ার্ডের সংজ্ঞা কি লিখবো? ওয়ান এক বা একাধিক লেটার পাশাপাশি or more than one, তৈরি করে। one or more than one letters, one or more than one letters having a meaning. এর একটা মিনিং থাকতে হবে। তাহলে ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড ইজ one or more than one letters having a meaning, যার একটা মিনিং থাকতে হবে। যেমন RADIO, রেডিও, এর একটা মানে আছে। কিন্তু যদি এটাকে আমি এইভাবে লিখতাম RIOAD, এর কোনো মানে আছে? ইট হ্যাজ নো মিনিং। তাহলে এটা লেটার কালেকশন হলেও হবে না, তার একটা মিনিং থাকতে হবে। এবার চলে এসো, সেন্টেন্স কাকে বলবো? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করবে তাকে Yes, সেন্টেন্স বলা হয়। তার মানে কি? কমপ্লিট সেন্স থাকতে হবে, কমপ্লিট সেন্স। তাহলে আমরা এখানে লিখবো a collection of words having a complete sense. Having a complete sense is called a sentence. A collection of words having a complete sense is called a sentence. একটা সেন্টেন্স হতে গেলে কালেকশন অফ ওয়ার্ডস লাগবে এবং যার মধ্যে কমপ্লিট সেন্স থাকতে হবে। আমায় বলো দেখি, I go, is it a sentence? না স্যার, No, নো স্যার। এটাকে সেন্টেন্স বলা যায় না। এটা দিয়ে কোনো কমপ্লিট সেন্স প্রকাশ হচ্ছে না। তাহলে কমপ্লিট সেন্স প্রকাশ করতে গেলে তোমাকে বলতে হবে আই গো তো কোথায় গো, মানে আমি যাই তো কোথায় যাই? আই গো টু স্কুল। এইবার এটা মিনিং কমপ্লিট হলো, এখন এটি সেন্টেন্স হলো। এর মানে এই, তাহলে কালেকশন অফ ওয়ার্ডস হ্যাভিং আ কমপ্লিট সেন্স। ইয়েস, এইটুকুন হচ্ছে আমাদের বেসিক। তাহলে শোনো,
আজকে আমি তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা বেসিক ধারণা দেব, আর সেই পার্টস অফ স্পিচের একটা বেসিক ধারণা দিয়ে আমি তোমাদেরকে নিয়ে যাব জায়গায়। অর্থাৎ কি, এই প্রথম যে 3-4টে ক্লাস হবে, এই প্রথম 3-4টে ক্লাসে আমি তোমাদেরকে আমার মতন করে তৈরি করার চেষ্টা করব, অর্থাৎ রাস্তা প্রস্তুত করব, যে রাস্তায় তোমরা পরবর্তী সময় গাড়ি নিয়ে ছুটতে পারো, তো সেই রাস্তাটা তৈরি করার দায়িত্ব আমার। ওকে, চলো তাহলে পার্টস অফ স্পিচ একটা টাইপ, তোমরা লিখবে, সবাই নোট করবে। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? বাক্যের অংশ। ইয়েস, বাক্যের অংশ। পার্টস মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে বাক্য। তাহলে বাক্যের অংশকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার স্যার। 8 প্রকার। সো এই 8 প্রকারের মধ্যে আমরা আর্টিকেলকে বাদ দিলাম কেন? আর্টিকেল তো আর পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তো আর্টিকেলকে বাদ দিলে আর চলবে না, আর্টিকেলকেও পার্টস অফ স্পিচের মধ্যে ধরতে হবে, অর্থাৎ মোট 9 প্রকার। তাহলে সবার আগে আমি আসি প্রথম যে পার্টস অফ স্পিচ, দ্যাট ইজ কল্ড নাউন। নাউন মানে কি? Naming word. নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড, যে ওয়ার্ডের মধ্য দিয়ে নাম বোঝায়, দ্যাট ইজ কল্ড নাউন, নেমিং ওয়ার্ড। 2 নাম্বার, প্রোনাউন। হোয়াট ইজ প্রোনাউন? স্যার নাউনের পরিবর্তে বসে। আচ্ছা, তার মানে আমি এটা বলতে পারি নাউন রিপ্লেসার। নাউন রিপ্লেসার, যে শব্দ দিয়ে নাউনকে রিপ্লেস করতে পারি সেটাকে বলে প্রোনাউন। ইয়েস। Yes, sir. নাম্বার 3, অ্যাডজেক্টিভ। বলো অ্যাডজেক্টিভ। বিশেষণ। Noun is ডেসক্রাইবার অফ নাউন। বাহ, ভেরি গুড। ডেসক্রাইবার অফ নাউন। ডেসক্রাইবার অফ নাউন, অর্থাৎ যার দ্বারা নাউনকে বর্ণনা করা হয় সেটাই হলো অ্যাডজেক্টিভ। নাউনের বর্ণনা বলতে noun is those গুণ অবস্থা। রাম ভালো, ভালোটা ডেসক্রাইব করছে নাউনকে। যেমন শার্ট। বিশেষ গুণকে বোঝায়। ইয়েস, শার্ট। শার্ট, জামা। কেমন জামা? রেড রেড শার্ট। স্টার। লাল জামা, রেড, অ্যাডজেক্টিভ। বোঝা গেল? বয়, নাউন। কেমন বয়? ব্যাড বয়। ইয়েস, ব্যাড, অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে কি, যে শব্দ দ্বারা কোনো নাউনকে ডেসক্রাইব করা যাবে তাকে বলবো অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট, ভার্ব। হোয়াট ইজ ভার্ব? ক্রিয়া। কাজ বলে যেটা ক্রিয়া। ক্রিয়া কোনো কিছু করা হওয়া থাকা ক্রিয়া বোঝায়। বললে সম্পূর্ণ হবে না। যার দ্বারা কোনো কিছু করা হওয়া থাকা বোঝায়। ইয়েস, ভেরি গুড। ভার্ব মানে হচ্ছে বিং, হ্যাভিং and doing. Being, having and doing, অর্থাৎ হওয়া, থাকা আর করা। Being, having and doing, হওয়া, থাকা, করা, এই হলো ভার্ব। জैसे হওয়া বলতে I am a student, আমি একজন ছাত্র। সো am, বি ভার্ব এটা, হওয়া। ওকে, তারপর I have a dog, আমার একটি কুকুর আছে। হ্যাভ মানে থাকা। I eat rice, আমি ভাত খাই। দিস ইজ করা। ওকে, Yes. চলো তারপর 5 নম্বর, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি জিনিস? ভার্বকে ইলাবোরেট করা যায়। ভার্বের অ্যাড্রেসে প্রয়োজন। ডিসক্রাইব Yes. ভার্ব। Very good. Describer of verb. Verb Verb. কে describe করে। ওকে, বেশ। তাহলে এক্সাম্পল, রাম রানস, রাম দৌড়ায়। রাম কেমন দৌড়ায়? চলো ফার্স্ট
রাম দ্রুত দৌড়ায় ফার্স্ট কাকে ডেসক্রাইব করলো? রানকে নাকি রামকে? ইজ ইট ক্লিয়ার? ইয়েস আচ্ছা, তাহলে তোমরা এখানে বললে যে অ্যাডভার্ব মানে হচ্ছে ডেসক্রাইবার অফ ভার্ব, তাই তো? তাহলে এই সেন্টেন্সটা বলো তো দেখি। রাম রানস ভেরি ফাস্ট, এখানে ভেরিটা কি? অ্যাডজেক্টিভ Adjective. সরি দিস ইজ অ্যাডভার্ব। Why adjective? অ্যাডভার্ব সরি ভেরি দিয়ে কি রামকে মডিফাই করছি? রাম দ্রুত দৌড়ায়। রাম কেমন দ্রুত দৌড়ায়? রাম খুব দ্রুত দৌড়ায়। অ্যাডভার্ব কে Fast মডিফাই adverb. করে দিল। তাই মনে রাখবে একটা অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে? একটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, একটা অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, এবং একটা অ্যাডভার্ব। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। রাম ইজ ভেরি গুড বয়। রাম ইজ আ ভেরি গুড বয়। ওকে, এখানে বলো ভেরি কথাটি কাকে মডিফাই করছে? গুড গুড কে মডিফাই করছে। কেমন ভালো? খুব ভালো। গুডটা কি অ্যাডজেক্টিভ? তাহলে একটা অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে? ভার্বকে, নিজেকে এবং অ্যাডজেক্টিভকে। ইজ ইট ওকে? হ্যাঁ, আচ্ছা আমায় বলো দেখি, একটা অ্যাডভার্ব কি নাউনকে মডিফাই করতে পারে? একটা অ্যাডভার্ব নাউন বা প্রোনাউনকে কি মডিফাই করতে পারে? না স্যার, স্যার LY পারে মনে হয় স্যার দেখা যাক তাহলে। আমি বললাম অনলি রাম ক্যান কাম। এইখানে অনলিটা অ্যাডভার্ব কাকে ডেসক্রাইব করছে? রামকে। শুধুমাত্র রামই আসতে পারবে। তাহলে রামটাকে নাউন না? নাও না তো আমরা যখন অ্যাডভার্ব পড়বো ডিটেলসে, তখন আমরা দেখবো যে অ্যাডভার্ব কাকে 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 মডিফাই করে। ওকে, তাহলে এখন তোমরা এই তিনটে জিনিস মনে রাখবে যে একটা অ্যাডভার্ব মূলত ভার্বকে, অ্যাডভার্বকে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। ওকে ওকে, হ্যাঁ স্যার। বেশ। এবার চলো 6 নম্বর পয়েন্ট, দ্যাট ইজ প্রিপোজিশন। প্রিপোজিশন বলো, প্রিপোজিশনের সংজ্ঞা বলো। কি জিনিস প্রিপোজিশন? দুটো ওয়ার্ডকে কানেক্ট করে লিঙ্কার হিসেবে কাজ করে। লিঙ্কার হ্যাঁ, গুড লিঙ্কার, খুব ভালো। আর প্রিপোজিশন মানেই হচ্ছে মানে আগে অবস্থান। আগে বসবে নাউনের পূর্বে বলবে স্যার, পজিশন মানে অবস্থান। Yes, yes, নাউনের yes. পূর্বে। তাহলে প্রিপোজিশনকে বাংলা আমরা দুটো শব্দ পাই, দ্যাট ইজ প্রি অ্যান্ড দ্যাট ইজ পজিশন। প্রিপোজিশন, নাও প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে আগে অবস্থান। এখন কথা হলো কার আগে অবস্থান? অ্যাবসলিউটলি আ নাউন। ইয়েস, প্রিপোজিশন সবসময় নাউনের আগে বসবে। তাহলে প্রিপোজিশন কোথায় বসবে? প্রিপোজিশন নাউনের আগে বসবে। নাউনের আগে বসে কি করবে? প্রিপোজিশন নাউনের আগে বসে কি করবে? দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করবে, দুটি পদের। ভেরি গুড। তাই প্রিপোজিশনের অর্থ আমরা লিখবো রিলেশন মেকার। রিলেশন মেকার মানে ঘটক, যারা বিয়ে করিয়ে দেয়। রিলেশন মেকার, তাহলে প্রিপোজিশন মানে হলো রিলেশন মেকার। এবার এখান থেকে আমার একটা প্রশ্ন তোমাদের কাছে রইলো, যে একটা প্রিপোজিশন তার যদি আমি অ্যাকচুয়াল সংজ্ঞা লিখি, একটা প্রিপোজিশনের অ্যাকচুয়াল সংজ্ঞা লিখছি, দেখো যে প্রিপোজিশন, লিখে রাখো, প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড, preposition is a word placed before a noun, placed before a noun or pronoun, noun or pronoun, to show its relation, to show its relation to some other words, to some other words, other words টাকে হাইলাইট করবে, মানে আন্ডারলাইন করবে, to some other words in the sentence.
এগুলো আমি ডিটেলসে পড়াবো, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ধরে ধরে ডিটেলসে পড়াবো। বাট এখন যেগুলো বলছি সেগুলো শুনতে থাকো, জাস্ট একদম বেসিক ধারণা দিচ্ছি। Preposition is a word placed before a noun or pronoun to show its relation to some words in the sentence. Preposition হচ্ছে নাউনের আগে বসা একটি শব্দ যা একটা সম্পর্ক তৈরি করে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে। এই যে আদার ওয়ার্ডস লেখা রয়েছে, এখন এই প্রশ্ন হলো এই আদার ওয়ার্ডস এর মধ্যে কারা কারা থাকতে পারে। একটা প্রিপোজিশন অবশ্যই একটা নাউনকে কানেক্ট করে, একটা নাউনের রিলেশন তৈরি করে, কিন্তু আমার প্রশ্ন হলো যে একটা নাউন বা প্রোনাউনের রিলেশন সেটা কার কার সঙ্গে তৈরি করবে। ভেরি গুড, ভার্ব আর ভাব হতে পারে, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ, গুড। অ্যাডভার্ব হতে পারে স্যার। দেখো একদম এই আদার ওয়ার্ডস এর মধ্যে তিনটি পার্টস অফ স্পিচ থাকতে পারে। কে কে? নাউন থাকতে পারে, ভার্ব থাকতে পারে, এন্ড অ্যাডজেক্টিভ থাকতে পারে। ওকে, তাহলে প্রিপোজিশন এই তিনটি ওয়ার্ডের তিনটি পার্টস অফ স্পিচের সঙ্গে নাউনের রিলেশন করায়। ওকে, যেমন নাউন প্লাস নাউন এই রিলেশন হয় কখন? প্রিপোজিশনের মাধ্যমে। একটা উদাহরণ দিচ্ছি, বললাম there is a cow in the field। দেখো এখানে ফিল্ড নাউন, ফিল্ডের সঙ্গে কাউ এর রিলেশন করলো কে? ইন। তাহলে এখানে নাউনের সঙ্গে নাউনের রিলেশন তৈরি হয়েছে। হ্যাঁ স্যার। দেখো অ্যাডজেক্টিভের সঙ্গে নাউনের রিলেশন, একটা এক্সাম্পল লিখছি, tea is preferable to coffee। tea is preferable to coffee তার মানে কি? মানে কফির থেকে চাকে বেশি পছন্দ করা হয়, প্রেফার করা হয়। দেখো প্রেফারেবল, দিস ইজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে নাউনের রিলেশন তৈরি হলো। আবার দেখো ভার্বের সঙ্গে নাউনের রিলেশন, হি গো টু স্কুল, এক্সাম্পল বলো। হি গো টু স্কুল, depends on Ram, it depends on Ram, এটি রামের উপর নির্ভর করে। তাহলে ডিপেন্ডস ভার্বের সঙ্গে অন নাউনের রিলেশন তৈরি করলো। তাহলে প্রিপোজিশন কি জিনিস আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, ইয়েস স্যার। বেশ। প্রিপোজিশনের পরে এবার হচ্ছে কনজাংশন, 7 নম্বর। কনজাংশন কি? দ্যাট ইজ অ্যাডিং ওয়ার্ড, যা কোনো কিছুকে অ্যাড করে। একটা কনজাংশন কাকে কাকে অ্যাড করতে পারে? ওয়ার্ড প্লাস ওয়ার্ড, ফ্রেজ প্লাস ফ্রেজ, and ক্লজ প্লাস ক্লজ। একটা ওয়ার্ডের সঙ্গে আর একটা ওয়ার্ডের কানেক্ট করতে পারে, একটা ফ্রেজের সঙ্গে একটা ফ্রেজকে কানেক্ট করতে পারে, একটা ক্লজের সঙ্গে ক্লজকে কানেক্ট করতে পারে। ওকে, এক্সাম্পল, রাম অ্যান্ড শ্যাম, রাম অ্যান্ড শ্যাম, রাম এবং শ্যাম। ফ্রেজের মধ্যে চলে এসো, এ কাপ অফ টি and a plate of biscuits। আর ক্লজের মধ্যে চলে এসো, রাম dances and সীতা sings। ওকে, তাহলে একটা কনজাংশন কি করবে? একটা ওয়ার্ডের সঙ্গে একটা ওয়ার্ডের কানেকশন তৈরি করবে, একটা ফ্রেজের সঙ্গে একটা ফ্রেজের কানেকশন তৈরি করবে, একটা ক্লজের সঙ্গে একটা ক্লজের কানেকশন তৈরি করবে। ইজ ইট ক্লিয়ার? And the last one, interjection। What is interjection? এক্সক্লেমেটরি কোন রকম
ইয়েস, এক্সক্লেমেটরি সেন্স খেয়াল যে করো। সমস্ত শব্দের মধ্যে দিয়ে প্রকাশ পায়, ও, এক্সক্লেমেটরি সেন্স মানে এক্সক্লামেশন অ্যাকচুয়ালি বলতে চাইছে, এক্সক্লামেশন যার মধ্যে দিয়ে প্রকাশ পায় সেটাই হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের ক্ষেত্রে বাধা ধরা কোনো রুলস হয় না, নিয়ম হয় না, কিচ্ছু হয় না। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শব্দের উচ্চারণ আমরা করে থাকি, তাই না? যেমন উফ, আমরা উচ্চারণ করি কি না? উফ। যখন আমরা একটু গুঁতো টুতো খাই, আঘাত পাই, ইনস্ট্যান্ট উফ, দিস ইজ ইন্টারজেকশন। যখন আনন্দ পাই, হুররে, ইন্টারজেকশন। যখন দুঃখ পাই, অ, আমরা উচ্চারণ করি কি না? দুঃখ, অ্যালাস, দুঃখ। বোঝাতে পারছি? তাহলে ইন্টারজেকশন মানে সেই সমস্ত শব্দ যার স্পেসিফিক কোনো গ্রামার হয় না, কিন্তু যাকে ইউজ করে আমরা আমাদের ইমোশনটাকে এক্সপ্রেস করি, ওকে, আবেগটাকে এক্সপ্রেস করি, দ্যাট ইজ ইন্টারজেকশন। এই ছিল ওভারঅল তোমাদের 8টা পার্টস অফ স্পিচ। আর এর সঙ্গে আর একটাকে আমি পার্থক্য করতে চাই না, দ্যাট ইজ আর্টিকেল, 9 নম্বর। নাও টেল মি হোয়াট ইজ আর্টিকেল? এ এন দি কে আর্টিকেল বলা হয়। হ্যাঁ বেশ, এ এন দি আর্টিকেল, বাট এরা কি কি কাজ করে? এরা নাউনকে একটা ই করে, মানে Noun-এর ভিতরে হচ্ছে। নাউনকে নির্দিষ্ট করে। নাউনকে মডিফাই করে, তাই তো বলতে চাইছো? Yes, হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। মডিফায়ার অফ নাউন, মডিফায়ার অফ নাউন। আচ্ছা, একটু আগেই তোমরা পড়ে এসেছো মডিফায়ার অফ নাউন বা ডেসক্রাইবার অফ নাউন কে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। সরি, অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল মনে রেখো, আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। এই আর্টিকেল গুলো এক প্রকারের অ্যাডজেক্টিভ। কেমন করে অ্যাডজেক্টিভ? আর্টিকেল কয় প্রকার? 3 প্রকার। কোন প্রকার? আর্টিকেল 2 প্রকার। ডিফিনাইট আর ইনডিফিনাইট। একটা হচ্ছে ডেফিনিট Oh, আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল একটা, THE, আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে A or N, ওকে। এখন দেখো এই THE এই শব্দটির উচ্চারণ আমি দি করব না দা করব? কোনটা? তো দি বলবো স্যার। দা। দেখো দুটোই তো উচ্চারণ হয়। দেখো দেখো, হ্যাঁ। THE প্লাস এক মিনিট, THE প্লাস vowel starting word, THE এর পরের শব্দটি যদি ভাওয়েল দ্বারা স্টার্ট হয়, কি বলেছি বুঝেছো? THE প্লাস ভাওয়েল স্টার্টিং ওয়ার্ড যদি হয়, তখন এইটার উচ্চারণ হবে দি, ওকে। Yes. এক্সাম্পল, দি অ্যাপল, ওকে, দি অ্যাপল। আর THE প্লাস যদি কনসোন্যান্ট স্টার্টিং ওয়ার্ড হয়, কনসোন্যান্ট স্টার্টিং ওয়ার্ড, The man. কনসোন্যান্ট দিয়ে শুরু হবে, তখন এর প্রনাউন্সিয়েশন হবে দ। এক্সাম্পল, দ্য ম্যান, ওকে, দ্য কাউ। তাহলে দি কোথায় উচ্চারণ করব আর দা কোথায় উচ্চারণ করবো, এটুকু বোঝা গেল? Yes, sir. হ্যাঁ স্যার। মানে THE শব্দটির পরে যদি ভাওয়েল স্টার্টিং ওয়ার্ড, এতে কিচ্ছু না, এটা পরীক্ষায় আসবে না কখনোই, জাস্ট শিখলাম, ওকে। এবার দেখো আর্টিকেল 2 প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। যখনই ডেফিনিট ইনডেফিনিট চলে আসলো, তার মানে আমি কোনো নাউনকে ডেফিনিট করতে ইউজ করব দা কে, কোনো নাউনকে ইনডেফিনিট হিসেবে ইউজ করতে ইউজ করব এ কে। তাহলে নাউনকে যখনই মডিফাই এরা করছে, তখন এরা মডিফায়ার অফ নাউন হলো। আর মডিফায়ার অফ নাউন মানে কি? অ্যাডজেক্টিভ হয়ে গেল। তার মানে আর্টিকেল অ্যাডজেক্টিভেরই একটা পার্ট, ওকে। কেমন করে ডেফিনিট আর ইনডেফিনিট হয়? আমি এখানে দুটো বাক্য লিখব, আই নো দ্য বয়, আর একটা বাক্য, আই নো আ বয়।
এই বাক্য দুটো কি এক না আলাদা? আলাদা স্যার। এই বাক্য আলাদা স্যার। দুটো সম্পূর্ণরূপে আলাদা। এই প্রথম বাক্যটার বাংলা মানে যদি বলি কি বলবো? আমি ছেলেটিকে আমি- চিনি। Yes, আমি ছেলেটিকে চিনি। তার মানে কি, যে ছেলেটির কথা অলরেডি হচ্ছে এখানে, তার মানে ছেলেটি পরিচিত, দ্যাট ইজ ডেফিনিট। কি বললাম, বোঝা গেল? আর আই নো এ বয় এর বাংলা কি? আমি একটা ছেলেকে চিনি। হ্যাঁ, আমি একটা আমি ছেলেকে চিনি। একটি ছেলেকে চিনি। এবার সেই ছেলেটি কে হতে পারে? রামশ্যাম, যদুমধু ইত্যাদি, ইনডেফিনিট। আচ্ছা, বাকিরা যারা ক্লাসে আছো বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ স্যার। বেশ, তাহলে ওভারঅল এই ছিল আমাদের পার্টস অফ স্পিচ। এবার আসো মূল জিনিসের মধ্যে প্রবেশ করো। এইবার আমি তোমাদের দেখো গ্রামারের দিকে নিয়ে যাচ্ছি। তো গ্রামার দিকে যাওয়ার জন্য তোমাদের একটা কথা বলি। ইংলিশ গ্রামারের আমরা সেই আগে এসেছিলাম যখন, তখন আমরা দেখেছিলাম না লাস্ট একটা পার্টে কোথায় এসে যেন আমরা থেকেছিলাম, সেন্টেন্সে এসে ঠেকেছিলাম, তাই নয় কি? তাহলে সেন্টেন্সটাই হচ্ছে আমাদের মূল জিনিস। এবার আমরা সেন্টেন্স থেকেই আজকে শুরু করব। আমি আর বেসিকে কিছু যাচ্ছি না, কিন্তু কনসোন্যান্ট কি জিনিস, ভাওয়েল কি জিনিস, এগুলো তোমরা সবাই জানো। ওকে, তাহলে আমি যদি বলি যে সেন্টেন্স সমান সমান আমি কি লিখবো, একটা সেন্টেন্স সমান সমান আমি কি লিখবো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভেরি গুড। একটা সেন্টেন্স সমান সমান আমি লিখবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভেরি গুড। সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট। ওকে, বেশ। আমি কি সেন্টেন্স সমান সমান লিখতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব ফুল স্টপ? হ্যাঁ স্যার, লেখা আমি যায়। কি লিখতে পারি ভার্ব প্লাস অবজেক্ট ফুল স্টপ? আমি কি লিখতে পারি ভার্ব ফুল স্টপ? তাহলে একটা সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই কথাটি 100% সত্যি। কিন্তু তার সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে একটা সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব প্লাস অবজেক্ট, অনলি ভার্ব, এটা আমরা করতে পারি। ইয়েস, যদি মনে হয় কিভাবে হলো, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। রাম reads a book. সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট নাই। তার মানে কি? রাম sleeps, আর কিছু বলার দরকার আছে? রাম ঘুমায়, আর কিছু বলার দরকার আছে? না স্যার। তাহলে সাবজেক্ট ভার্ব দিলেই হয়ে গেল। এবার ভার্ব আর অবজেক্ট, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো। ওপেন দ্য ডোর, এখানে সাবজেক্টই তো নাই। ওপেন হলো ভার্ব, দ্য ডোর হলো অবজেক্ট, তাহলে সাবজেক্টই নাই। তারপরে আরেকটা অনলি ভার্ব, আমি বললাম কাম, বাস, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। কেমন? তোমরা যখন ছোট ছিলে, ক্লাসের বাইরে যখন যাওয়ার ইচ্ছা হতো, তখন ক্লাসের বাইরে থেকে যখন ভেতরে আসতে, স্যার যদি ক্লাসে থাকতো, তোমরা কি জিজ্ঞেস করতে? May I come in, sir? ইয়েস, মে আই কাম ইন? তখন স্যার কি বলতো? কাম। Come. ওকে, তাহলে একটা মাত্র শব্দ দিয়ে আমরা ভার্ব ইউজ করতে পারি। ইয়েস অর নো? ইয়েস স্যার। Yes, sir. বেশ, তাহলে এখান থেকে আমরা দেখলাম একটা জিনিস। এটা আমি কেন দেখাচ্ছি? এইটা আমি দেখাচ্ছি এই জন্যই যে ইংরেজি গ্রামারে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যদি কিছু হয়, দ্যাট ইজ এটা ভার্ব। তাহলে ইংরেজি গ্রামারের 80% জায়গা জুড়ে রয়েছে একাই স্যার। ভার্ব। হ্যাঁ, বলো। স্যার অনেক সময় যখন আমরা স্যারকে বলি যে স্যার মে আই কাম ইন স্যার, তো স্যার অনেক সময় বলেন যে yes, তখন ইয়েস হ্যাঁ, ইয়েস, তখন হ্যাঁ, তখন ইয়েসটা অ্যাডভার্ব, ইয়েস অ্যাডভার্ব, নট ভার্ব। ইয়েস, ইয়েস হোয়াট? স্যার তাহলে শুধু একটা সেন্টেন্স হয়ে যাবে। ইয়েস, Hello? বলো বলো বলো। স্যার আমি বলছিলাম তাহলে তো একটু শুধু অ্যাডভার্বটা তো তার একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। নো,
নো, তা কখনোই হচ্ছে না। স্যার যে এখানে তো ইয়েস না স্যার, যদি স্যার যখন যদি বলে যে হ্যাঁ ইয়েস, ইয়েস কাম, এটা বলতে হবে। মে আই কাম ইন? ইয়েস কাম। ওকে, ইয়েস মানে হ্যাঁ। সংক্ষেপে আমি সেটাই তো বললাম, সেন্টেন্সের সংজ্ঞা কি লিখিয়েছি, কমপ্লিট সেন্স থাকতে হবে, লিখিয়েছি কিনা? মে আই কাম ইন? আচ্ছা। ইয়েস, হোয়াট ইয়েস? না স্যার, স্যার আমার দিক দিয়ে মনে হলো যে ইয়েসটাই তো কমপ্লিট বোঝাচ্ছে। হ্যাঁ, ইয়েসটা মনে রাখবে, ইয়েসটা হচ্ছে অ্যাডভার্ব, ইয়েসটা অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব দিয়ে আমরা অনেক ধরনের মিনিং করতে পারি। যেমন মনে করো আমি এখানে কিছু কথা বলছি, তোমরা কথাটা শুনলে না, তখন আমি বললাম ইয়েস, কিছু বলছো, হ্যাঁ কিছু বলছো, আমরা এরকম বলি কি না বলি না? সো ইয়েস কখনো না, একটা উইদাউট ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফর্মড, রিমেম্বার ইট। আবার বলছি, without any verb you cannot form any sentence. ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি করা সম্ভব নয়। তাহলে ভার্বটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ। ইয়েস অর নো? ভার্বটা আমাদের লেখা লাগবে। আর এই জন্যই বললাম যে 80% গ্রামার এই ভার্বের মধ্যেই রয়েছে। 80% গ্রামার পুরো ভার্বটাকে কমপ্লিট করে রয়েছে। ভার্বটাকে যদি কমপ্লিটলি শিখতে পারি তবে আমরা গ্রামার শিখে ফেলবো ঝটঝট করে। ওকে বস? ওকে। তাহলে এবার আমরা আলোচনা শুরু করছি কাকে নিয়ে? ভার্বকে নিয়ে। এখন কথা হলো যে এতগুলো আমাদের সিলেবাস আপনি দেখালেন, তো সিলেবাস দেখিয়ে ভার্ব তো 8 নম্বরে আছে, তো আপনি এই ভার্ব নিয়ে শুরু করছেন কেন? আমি তোমাদের একটা কথা বলি, ভার্ব দিয়ে এই জন্যই শুরু করছি কারণ ভার্ব দিয়ে শুরু করলে আমি তোমাদের গ্রামারের যে পথ, সেই পথটাকে প্রশস্ত করব। ভার্ব দিয়ে অনেক কিছু কমপ্লিট হয়। তো প্রত্যেক দিনের লেকচার যারা যারা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না, তারা ক্লাসের রেকর্ডিং গুলো নিয়মিত রূপে দেখে নেবে এবং যেদিন যেটা পড়ানো হচ্ছে সেটাকে সুন্দর করে নোট তৈরি করে নেবে। ওকে? আচ্ছা চলো, হ্যাঁ স্যার। এবার আমরা ভার্বকে দেখলাম, তাহলে ভার্বের সম্পর্কে এখন আমাদের অনেক কিছু জানতে হবে। এখন ভার্বের সম্পর্কে জানতে গেলে সবার আগে আমাকে ভাবতে হবে যে ভার্বের আমি রূপ কটা দেখতে পাই। হাউ মেনি ফর্মস অফ ভার্ব, তার মানে ভার্ব ফর্মস। এখন আমরা পড়বো ভার্ব ফর্মস, ভার্বের রূপ। একটা ভার্বকে আমরা কটা রূপে দেখতে পাই বলো দেখি? একটা ভার্বকে আমরা কটা রূপে দেখতে পাই? 4 ভাগে। মূলত 3 ভাগে এবং 8 রকম অব্দি ভাগ হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাক তাহলে একটা ভার্বকে কয় রূপে আমরা দেখতে পাই। সবাই ভার্ব ফর্মস হেডিং লাগাবে, হেডিং লাগিয়ে তার নিচে থেকে ডালপালা বের করার চেষ্টা করবে। নাম্বার 1, ভার্বের যে প্রথম রূপটা পাই সেটা হচ্ছে আমাদের রুট ফর্ম অফ ভার্ব, দ্যাট ইজ রুট ভার্ব। ওকে, রুট ফর্ম অফ ভার্ব, দ্যাট ইজ রুট ভার্ব। তারপরের ফর্মটাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তারপরের ভাগটাকে আমরা বলি পাস্ট ফর্ম, তারপরের ভাগটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরের ভাগটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপরের ভাগটাকে আমরা বলি ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফর্ম, তারপরের ভাগটাকে আমরা বলি জিরান্ড। ওকে, ব্যাস, আর নেই। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা। ওকে, রুট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, জিরান্ড ফর্ম। ওকে স্যার ফিউচার ফর্ম নেই স্যার? আচ্ছা, ফিউচার ফর্ম, চলো ফিউচার ফর্ম নাও। আচ্ছা, এই ফিউচার ফর্ম তো অমিত পোদ্দার ছাড়া আর কেউ পড়ায়নি আজ পর্যন্ত ইংলিশ গ্রামারে। তুমি কি আমার কোনো লেকচার দেখেছো আগে? হ্যাঁ স্যার। জানি, বুঝতে পেরেছি, কারণ ফিউচার লেকচার দেখা আছে আগেকার, যেগুলো আমি প্রথম আচ্ছা। যেগুলো ছেড়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গুড,
ঠিক আছে, ওই জন্যই, কারণ ফিউচার ফর্মটা আমি ছাড়া আর কেউ দেখায়নি, এই জন্যই বললাম। ওকে, চলো ফিউচার ফর্ম। ফিউচার ফর্ম, ভেরি গুড। অ্যাকচুয়ালি এই ভার্ব ফর্ম গুলোর সাথে তোমাদের টেন্সটাও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, যে আমার ক্লাসগুলো দেখেছো বলো তো খুব ইজি লাগছে কিনা? হ্যাঁ স্যার, এগুলো স্যার দেখেছি তো, রিভাইজ হচ্ছে, আরো ভালো হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি দেখো, অ্যাকচুয়ালি কি বলতো, তোমাদের গ্রামার আমার ইউটিউবে যেগুলো দেওয়া আছে, মোটামুটি গ্রামারের মোটামুটি 90% পার্টি ওখানে কমপ্লিট করা আছে। সো ওইগুলোর সাথে যদি কেউ, কারণ কি বলতো, তোমাদের পরীক্ষায় যেটা মূলত আসে সেটা কি আসে, এই ভয়েস চেঞ্জ আসে, ন্যারেশন আছে, আর এরর কারেকশনের কিছু পার্ট আসে, সেগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি অলরেডি। সো সেগুলো দেখলেই হয়ে যেত। যেহেতু তোমরা লাইভ ক্লাস জয়েন করেছো, লাইভ ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে ডাউট গুলোকে তোমাদের ক্লিয়ার হবে, এবং এই লাইভ ক্লাস আমি তোমাদের প্রায় 500রও বেশি এরর কারেকশন করাবো। 500রও বেশি, মানে বুঝতে পারছো, পরীক্ষার হলে এরর কারেকশন আসলে তোমরা উইদিন সেকেন্ডস উত্তর করবে, এটুকু আমার গ্যারান্টি থাকলো। আমি 40টা না 50টা করিয়েছিলেন আপনি? হ্যাঁ 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 ইউটিউবে। হ্যাঁ। তো তারপরে দেখো, অনলাইন আর অফলাইন ক্লাস দুটোতেই প্রচুর মানে ব্যস্ত থাকার জন্য করতে পারছি না, বুঝেছো? তো এখন যেটা হয়েছে, এখন একটু ফাঁকা থাকছি, কারণ এই করোনার জন্য অফলাইন ক্লাসটা বন্ধ আছে। চলো, দাদা আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টদেরই রাইটিং পোর্শনটাই বেশি সমস্যা হয়, এবং আমারও মানে খুব সমস্যা রাইটিং পোর্শনে। ইয়াস। তো গ্রামারের পার্টটাকে কমপ্লিট করানোর পরে আমরা যখন রাইটিং পার্টে ঢুকবো, তখন তোমরা সবাই আমাকে থ্যাংক ইউ বলবে, বলতে বাধ্য হবে, মনে না চাইলেও বলতে হবে। কমপ্লিট ক্লিয়ার হবে সেন্স পুরো। চলো তাহলে রুট ফর্ম অফ ভার্ব আমি এবার কতগুলো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। তোমাদের মধ্যে যদি কেউ কালার ব্লাইন্ড থেকে থাকো আমাকে অবশ্যই ইনফর্ম করবে, হ্যাঁ? কারণ কালার ব্লাইন্ড আমার একটা ব্যাচে যেমন আছে, একটা মেয়ে কালার ব্লাইন্ড, ও কয়েকটা কালি রং দেখতে পায় না। সো তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমায় বলবে, আমি সেই কালিটাকে ইউজ করব না। চলো, রুট ফর্ম। আচ্ছা, সবাই এটাকে নোট ডাউন করেছো? এইভাবে লিখেছো? হ্যাঁ স্যার। এবার আমি দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ এবার আমি দেখানোর চেষ্টা করছি যে বাকিগুলো কিভাবে কি হচ্ছে, মানে রুট ফর্ম অফ ভার্ব কি। দেখো, সবার প্রথমে বি ভার্বকে দেখাই। এই যে বি ভার্ব, ঠিক, বি ভার্বটা হচ্ছে রুট ফর্ম অফ ভার্ব। এই বি ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে যায় তখন এটা হয়ে যায় এম অথবা ইজ অথবা আর। আর ইউ গেটিং? বুঝতে পারছো তো? এই বি ভার্ব যখন পাস্টে চলে যাবে তখন এটা হয়ে যাবে ওয়াজ বা ওয়্যার। আমি আবার বলছি, ইংলিশ ক্লাসটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। তোমাদের পরীক্ষায় ইংরেজিতে যদি 99% কোশ্চেন তোমরা যদি ঠিক না করো, তো আমি কি বললাম, করতে হবে, বাধ্য করতেই হবে। সিজিএল 2018-তে ইংরেজিতে আমার স্কোর ছিল 186, 200, 200-র মধ্যে 186। সো আমি চেষ্টা করব যতদূর জানি তোমাদেরকে শেখানোর। ওকে, সো বি ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে আমরা am is are দেখতে পাই, পাস্ট ফর্মের মধ্যে was were দেখতে পাই, পাস্ট পার্টিসিপলের মধ্যে কে হবে? আচ্ছা, তার আগে ইয়েস তার আগে আমি একটা কথা বলি যে পাস্ট পার্টিসিপল ফর্ম এটা তৈরি হয় কি করে জানো? পাস্ট পার্টিসিপল তৈরি হয় রুট ভার্ব, তার সঙ্গে ইএন বা ইডি যুক্ত হয়ে। এটুকুন একটু নোট ডাউন করবে। পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি হয় কিভাবে? রুট ভার্বের সঙ্গে ইএন বা ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হয়। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তৈরি হয় কিভাবে? রুট ভার্ব প্লাস আইএনজি। রুট ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তৈরি হয়। ইনফিনিটিভ ফর্ম কি করে তৈরি হয়? টু প্লাস রুট ভার্ব, রুট ভার্বের আগে টু যোগ করে দিলেই ইনফিনিটিভ ফর্ম তৈরি হয়। জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল একই জিনিস, কিন্তু জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল একই জিনিস নয়। এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তাহলে জিরান্ড তৈরি হয় কিভাবে? একই ব্যাপার, রুট ভার্ব প্লাস আইএনজি। রুট ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলেই হয়ে গেল। আর ফিউচার ফর্ম কি করে তৈরি হয়? ফিউচার ফর্ম মনে রাখবে, শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল এর সঙ্গে রুট ভার্ব যোগ করলে ফিউচার ফর্ম তৈরি হয়ে যায়। শ্যাল অথবা উইল এর সঙ্গে রুট ভার্ব দিলে ফিউচার ফর্ম তৈরি হয়। আর ইউ গেটিং? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে এক মিনিট, আমি দাঁড়াও,
এই জায়গায় তোমাদের একটা জিনিস আমি এখানে বলার চেষ্টা করি যে পাস্ট ফর্ম আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পাস্ট ফর্ম আর পার্টিসিপল ফর্মের মধ্যে দেখো আমি একটা উদাহরণ নিলাম, গেট ভার্বটাকে নিই। গেটের পাস্ট ফর্ম হচ্ছে কি জিওটি গট, ইয়েস। আর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি গটও হয়, আবার GOTTEN গটেনও হয়। ওকে ওকে, তারপরে মনে করো কল, এই কল ভার্বের পাস্ট ফর্ম কল্ড আর পাস্ট পার্টিসিপল ফর্মও তাই কল্ড। ওকে, তার মানে স্যার ফরগট আর ফরগটেন দুটোই একই? ইয়েস, ফরগট পাস্ট ফর্মে হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে। শুনতে থাকো, তাহলে গেট নিলাম, কল নিলাম, আর একটা নি ডু। এই ডু যখন পাস্ট ফর্মে চলে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে ডিড, আর এটা হয়ে যাচ্ছে ডান। ওকে ওকে, এবার আমার প্রশ্ন, এই যে আমি 3 ধরনের ভার্ব লিখছি, এই 3 ধরনের ভার্বের মধ্যে আমি যদি বলি যে এদের মধ্যে রেগুলার ভার্ব কোনটা, হোয়াট উইল বি দ্য আনসার? কল্ড, যেটা Called। আছে। হ্যাঁ স্যার, ইডি যোগ থাকবে স্যার। ভেরি গুড ভেরি গুড। তাহলে রেগুলার ভার্বটা হচ্ছে কল্ড। তাহলে মনে রাখবে রেগুলার ভার্ব কাকে বলে? রেগুলার ভার্বের সংজ্ঞা হচ্ছে যার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। কি বলেছি? যার পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম সেম হবে, এবং এর সাথে একটা কন্ডিশন কি লাগানো থাকবে, প্লাস ইডি হতে হবে, প্লাস ইডি হতে হবে। তাহলে আমার একটা কথা বলো, এই যে গেট ভার্বটা আমি লিখেছি, এইখানে গট ও পাস্ট ফর্ম, গট আবার পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে গেটকে কি রেগুলার ভার্ব বলা যাবে? না স্যার। বলা না, স্যার। যাবে না। কেন যাবে না? কারণ এদের সঙ্গে ইডি যুক্ত নেই। কি বলেছি বুঝেছো? তাহলে রেগুলার ভার্ব মানে সেই সমস্ত ভার্ব যাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম এবং সাথে ইডি যুক্ত থাকতে হবে, তবে সেগুলো রেগুলার, আর বাদ বাকি সব ইরেগুলার ভার্ব। ইজ ইট ওকে? বোঝা গেল? ওকে স্যার। ঠিক 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 ঠিক। এগুলো কখনো পরীক্ষায় আসবে না, তবুও তোমাদের এটা শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ এই কনসেপ্ট গুলো না থাকলে ছোটবেলা থেকে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে, যেমন তোমাদের যখন সন্তান সন্ততি হবে তাদেরকে এগুলো শেখাবে। চলো এখানে এবার, তাহলে বি ভার্ব ছিল রুট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্মের মধ্যে পেয়েছি অ্যামিজার, পাস্ট ফর্মের মধ্যে পেয়েছি ওয়াজ ওয়্যার। এই বি ভার্ব যখন পাস্ট পার্টিসিপল হবে তাহলে দেখো রুট ভার্বের সঙ্গে ইএনইডি যোগ হবে, তার মানে বি তার সঙ্গে ইএন যোগ হলো, বিন হলো। ইজ ইট ওকে? প্রেজেন্ট পার্টিসিপল কি করে তৈরি হয়? রুট ভার্ব প্লাস আইএনজি, রুট ভার্ব হলো বি, তার সঙ্গে আইএনজি যোগ হলো বিং। ওকে, ইনফিনিটিভ কি করে তৈরি হয়? টু প্লাস রুট ভার্ব, তার মানে টু বি, দিস ইজ ইনফিনিটিভ ফর্ম। জিরান্ড রুট ভার্বের সঙ্গে আইএনজি যোগ, বিং। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে তফাৎ কি, গুলো আমরা ধীরে ধীরে শিখবো, চিন্তার কোনো কারণ নেই। আর ফিউচার ফর্ম কোনটা হবে? শ্যাল অথবা উইল বি। ওকে, শ্যাল অথবা উইল প্লাস বি। ইজ ইট ওকে? এরপর আরেকটা ভার্ব নি হ্যাভ। হ্যাভ ভার্বটা প্রেজেন্ট ফর্মে হ্যাভ নিজে আর তার সাথে হ্যাজ, পাস্ট টেন্সে চলে গেলে হয় হ্যাড, এখানে গেলে হয় হ্যাড, এখানে গেলে হবে হ্যাভিং। নোট করো এগুলোকে, কাজে লাগবে কিন্তু। এটা হবে টু হ্যাভ, এটা হবে হ্যাভিং, এটা হবে শ্যাল অথবা উইল হ্যাভ। ওকে, তারপর জেনারেল একটা ভার্ব নাও, মনে করো হিট, HIT হিট। হিট মানে আঘাত করা, প্রেজেন্ট টেন্সে হিট বা হিটস, পাস্ট টেন্সে HIT, পাস্ট পার্টিসিপলে HIT, প্রেজেন্ট পার্টিসিপলে HITTING, হিটিং। টু হিট, হিটিং, আর এখানে শ্যাল অথবা উইল হিট। ওকে, তারপরে একটা ভার্ব না ওয়ান্ট, ওয়ান্ট। ওকে, এই ওয়ান্ট ভার্ব নিয়ে এখানে লেখো ওয়ান্ট বা ওয়ান্টস।
এস ওয়ান্টেড পাস্ট পার্টিসিপলে ওয়ান্টেড এখানে ওয়ান্টিং এইখানে টু ওয়ান্ট এইখানে ওয়ান্টিং আর এইখানে শ্যাল অথবা উইল ওয়ান্ট ওকে আচ্ছা এইটার সঙ্গে আমি একটা জিনিস তোমাদের বলে দিই এইখানে ওয়ান্টের যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা তোমরা দেখলে কি দেখলে ওয়ান্টিং দেখলে তাই না হ্যাঁ স্যার কিন্তু মনে রেখো ওয়ান্টিং কে কখনো ইউজ করা হয় না বা ইউজ করা উচিত নয় মানে তুমি কখনোই এমন লিখতে পারো না যে আই অ্যাম ওয়ান্টিং সামথিং আই এম ওয়ান্টিং সামথিং এটা লেখা একদম ঠিক নয় মনে রাখবে ওয়ান্ট একটা স্টেটিভ ভার্ব কি ভার্ব স্টেটিভ ভার্বের কখনো প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের ইউজ হয় না ঠিক প্রেজেন্ট পার্টিসিপলের স্টেটিভ ভার্ব বলতে হ্যাঁ বোঝাচ্ছি চিন্তা নেই চলো দেখো আমি যদি ভার্বকে ক্লাসিফাই করি এই ক্লাসিফিকেশন আমি নেক্সট ক্লাসে অবশ্যই করব আজকে যেহেতু বেসিক আলোচনা করছি তাই দেখো ভার্বকে আমি ক্লাসিফাই করলে দুটো ভাবে ক্লাসিফাই করব একটাকে আমি বলবো অ্যাকশন ভার্ব আরেকটাকে আমি বলবো স্টেটিভ ভার্ব ইয়েস স্টেটিভ ভার্ব ঠিক অ্যাকশন ভার্ব আর স্টেটিভ ভার্ব দেখো অ্যাকশন ভার্ব মানে বুঝতেই পারছো তো যার মধ্যে কিছু অ্যাক্ট থাকবে অ্যাক্ট মানে কি কাজ করা অর্থাৎ যে ভার্বগুলো পারফর্ম হতে আমাদের কাজ করতে হয় অ্যাকশন ভার্ব তাহলে অ্যাকশন ভার্ব কি হতে পারে ইট খাওয়া সি দেখা হিয়ার শোনা ওকে তারপরে ডু তারপর তোমার কি গো এগুলো সব অ্যাকশন ভার্ব ওকে বোঝা যাচ্ছে কি বলেছি যে সমস্ত ভার্বকে পারফর্ম হতে গেলে আমাদের কিছু পরিশ্রম করতে হয় সেটাকে বলা হয় অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্বের আরেকটা নাম আছে কোথাও কোথাও তোমরা এটাকে ডাইনামিক ভার্বও পেতে পারো ডাইনামিক ভার্ব ওকে ডাইনামিক ভার্বও বলা হয় অ্যাকশন ভার্বকে আরেকটা হচ্ছে স্টেটিভ ভার্ব দেখো স্টেটিভ ভার্বটা কোথা থেকে এসেছে স্টেট থেকে এসেছে স্টেট আচ্ছা স্টেট মানে রাজ্য বা রাষ্ট্র এটা আমরা জানি স্টেটের আরো একটা মানে হয় কি জানো স্থির স্টেট মানে বলা বুঝেছো স্টেট মানে বলা স্টেটের আরেকটা মানে হয় অবস্থা ওকে তো আমরা এখানে স্টেটিভ ভার্বটার স্টেটের কোন মানেটা নেব এই অবস্থার মানেটা নেব একটা সিচুয়েশন স্টেট মিন্স সিচুয়েশন ওকে অবস্থা কি বলছি বোঝা যাচ্ছে তাহলে স্টেট মানে অবস্থা সেই অবস্থা থেকে সে অবস্থাজনিত ভার্ব স্টেটিভ ভার্ব যেমন একটা স্টেটিভ ভার্ব আমি বলি লাভকে কখনো লাভিং ইউজ করা উচিত নয় আই এম লাভিং ইউ এটা বলা ঠিক নয় কেন ঠিক নয় আমি তোমাকে ভালোবাসছি এমনটা বলা উচিত আমি তোমাকে ভালোবাসছি কন্টিনিউয়াস যদি কোনো কাজ হয় নিশ্চয়ই কোনো না কোনো সময় তো কাজটা শেষ হবে রে ভাই আবার বলছি কোনো কাজকে যদি তুমি কন্টিনিউয়াস টেন্সে ইউজ করো ভালো করে বুঝবে তুমি যদি কখনো কোনো কাজকে যদি তুমি কন্টিনিউয়াস টেন্সে ইউজ করো কন্টিনিউয়াস টেন্স মানে কি কন্টিনিউয়াস তার মানে কি চলছে যেটা চলতে থাকবে তাহলে কন্টিনিউয়াস টেন্সে যদি তুমি কোনো কাজকে ব্যবহার করো কোনো ভার্বকে যদি ব্যবহার করো তাহলে নিশ্চয়ই সেই কাজটা কোনো না কোনো সময় তো শেষ হবে তাহলে আই এম লাভিং ইউ আমি তোমাকে ভালোবাসছি এটা কখনোই হয় না লাভ একটা সিচুয়েশন এটা একটা স্টেট আমি তোমায় ভালোবাসলে বাসি না বাসলে বাসি না ইজ ইট ওকে তাহলে লাভ একটা স্টেটিভ ভার্ব একে কখনো কন্টিনিউয়াস ফর্মে ইউজ করা উচিত নয় তারপর দেখো ওয়ান্ট একটা স্টেটিভ ভার্ব আমি চাইলে চাই না চাইলে চাই না আই এম ওয়ান্টিং ইউ আমি তোমাকে চাচ্ছি ইজ ইট ওকে অর নট এটা তো কখনোই ওকে হতেই পারে না আমি তোমাকে চাই এটা হতে পারে আই ওয়ান্ট ইউ কিন্তু এমনটা কখনোই হবে না যে আই অ্যাম ওয়ান্টিং ইউ আমি তোমাকে চাচ্ছি তার মানে আমি এখন তোমাকে চাচ্ছি কোনো এক সময় তোমার চাওয়াটা আমার কাছে ফুরিয়ে যেতে পারে ইজ ইট ওকে হ্যাঁ স্যার তারপরে দেখো লাইক
লাইক স্টেটিভ ভার্ব, ইয়েস ইয়েস, বলো। স্যার আমি বলছিলাম যে ওই যে আপনি যে বললেন যে যেটা কন্টিনিউয়াস সেটা হচ্ছে একদিন না একদিন মানে সেটা স্টপ হবে আর কি। ইয়েস, তো এটা যে হচ্ছে যে তোমার পৃথিবী তো মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। আর ট্রান্সলেশন করো স্যার। হ্যাঁ, ট্রান্সলেশন করো এটাকে। স্যার the earth is moves, rounding the earth moving moves, by rounding by the sun. The the sun. earth moves around the sun, Sun. is moving নেই কিন্তু the স্যার earth, রাউন্ডিং করা যায় না এখানে? না 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 না, দেখো তুমি বলতে চাইছো যে এটা এমন কি হওয়া যেত কি the earth Yes, is moving round the sun, এমনটা বলতে চাইছো তুমি, ওকে? কিন্তু মনে রেখো হ্যাবিচুয়াল ওয়ার্ক যেগুলো, হ্যাবিচুয়াল ওয়ার্ককে কখনো কন্টিনিউয়াস টেন্সে করতে নেই। সো এই বাক্যটা যে ভুল তা কিন্তু নয়। তোমাদের ইংরেজি গ্রামারে একটা পোরশন আছে দ্যাট ইজ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। হ্যাভ ইউ সিন ইট? সেন্টেন্স ইমপ্রুভমেন্টের পার্ট কি দেখেছো তোমরা পরীক্ষার প্রশ্নে বা কোথাও? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হ্যাঁ স্যার থাকে। মনে রাখবে, এই যে স্টেটিভ ভার্ব আমি যে তোমাদের বলছি এটা এক্সাম ওরিয়েন্টেড, কিন্তু পরীক্ষার হলে তোমাকে এরকম একটা সেন্টেন্স দেবে, দ্য আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এই বাক্যটা দিয়ে বলবে ইমপ্রুভ দ্য সেন্টেন্স। তখন তোমাকে ইমপ্রুভ দ্য সেন্টেন্স করলে কি করতে হবে? ওই ইজ মুভিং কে ক্যান্সেল করে মুভস রাউন্ড করতে হবে। কি বলেছি বুঝেছো? ইনডেফিনিট টেন্স কে কখনো কন্টিনিউয়াস নেওয়া যাবে না। এই জন্যই বলছি স্টেটিভ ভার্বকে কখনো কন্টিনিউয়াস ফর্মে ইউজ করতে নেই। তাহলে লাইক, দেখো লাইক মানে পছন্দ করা, পছন্দ করলে করি, না করলে না করি। তাহলে এরকম আমরা কখনোই বলতে পারবো না যে আই এম লাইকিং হিম, আমি তাকে পছন্দ করছি। তার মানে কি কোনো এক সময় থামিয়ে দেবে পছন্দ করা? ইজ ইট মোরালি ইম্পসিবল? কি বললাম বুঝতে পেরেছো? তারপর দেখো নো মানে জানা বা চেনা, এটাও একটা স্টেটিভ ভার্বের উদাহরণ। এই নো কে কখনো কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায় না। আই এম নোইং ইউ, ইট ইজ নট পসিবল। আমি তোমাকে চিনছি, মানে আমি তোমাকে চিনছি বা আমি তোমাকে জানছি। আমি তোমাকে চিনলে চিনি, না চিনলে চিনি না, পরিষ্কার কথা। চিনছি তার মানে কি? আর ইউ গেটিং? আচ্ছা আচ্ছা, 2014 কি 13-তে এসএসসি তে একটা কোয়েশ্চেন করেছিল যে শি ইজ নোয়িং হিম, ফুল স্টপ দিয়ে ইজ নোয়িং এর নিচে দাগ দিয়ে বলেছিল ইমপ্রুভ দ্য সেন্টেন্স। শি ইজ নোয়িং হিম তার মানে কি? সে তাকে চিনছে। তো সে তাকে চিনছে এই কথাটা হ্যাঁ পসিবল হয় কখন জানো? একটা সময় পসিবল হয়। দেখো ধরো কোন একটা ছেলে বা একটা মেয়ে, তাদের বিয়ে টিয়ে ঠিক হয়ে গেছে, রেজিস্ট্রি ম্যারেজ ট্যারেজ তাদের হয়ে গেছে। এবার ছেলেটা একদিন মেয়েকে বললো চলো আমরা একটু ঘুরে আসি। দুজনে মিলে গেল ঘুরতে। এখন বাড়িতে যখন মেয়েটি ফিরে আসলো, তখন মেয়েটির বাড়ির কোন একটা ঠাকুমা বা ঠাকুরদা বললো, কিরে কোথায় গেছিলি, বিয়ের আগে সমস্ত কি করছিস? তখন মেয়েটি কি বলবে? আরে ঠাকুমা তুমি বোঝো না, আমি তো ওকে চিনছি, কেমন লোক নাকি। তখন হয়তো এই সেন্স কাজে লাগতে পারে, বাট তখনও লাগানো উচিত নয়। তাহলে শি ইজ নোয়িং হিম, ইট ইজ নট ওকে। তাহলে এটা ওকে কখন হবে? যখন তুমি এভাবে বলবে শি ইজ গেটিং ফ্যামিলিয়ার টু হিম। শি ইজ গেটিং ফ্যামিলিয়ার টু হিম, সে তার কাছে পরিচিত হচ্ছে। ইজ ইট ওকে? তাহলে ইজ নোয়িং কে ক্যান্সেল করে গেটিং ফ্যামিলিয়ার টু করে দিলাম। বোঝা গেছে? আচ্ছা তাহলে মনে রাখবে স্টেটিভ ভার্বকে কখনো আইএনজি ফর্মে ব্যবহার করবে না। তাহলে এটার মোরালিটি দাঁড়ালো যে স্টেটিভ ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করা উচিত নয়। ওকে? তবে আমি আবার বলছি, তোমরা যদি কোনো সংবাদপত্র পড়ো বা যা কিছু যখন পড়ো, তোমরা হয়তো দেখতে পারো যে এই লাভের সঙ্গে, ওয়ান্টের সঙ্গে, লাইকের সঙ্গে, নোয়ের সঙ্গে আইএনজি ফর্ম ইউজ করা রয়েছে, তোমরা দেখতেই পারো। কিন্তু আমি আবার বলছি, তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে
পরীক্ষার নজর থেকে এই ব্যবহার কিন্তু সঠিক নয়। ওকে, এবার বলো, কারো কোনো প্রশ্ন থাকলে নেব। স্যার হ্যাঁ বলো। স্যার আমি বলছিলাম যে স্ট্যাটিক ভার্বটা যে লিখলেন আর কি, হ্যাঁ হ্যাঁ, এইখানে যে কয়েকটা মানে এক্সাম্পল দিলেন, yes। এর বাইরেও তো আছে নাকি স্যার? আরো আছে, অনেক আছে, আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার, ওরকম দিলে ভালো হয়। ওটাই হ্যাঁ, আজকের গ্রুপে আমি পিডিএফ পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে স্যার। স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, ঠিক আছে। বলো বলো বলো, আর কেউ কিছু? হ্যাঁ, যদি ধরুন এরকম হয় যে রোগীটি হসপিটালের বাইরে যেতে চাইছে, হুম হুম, হ্যাঁ, তো এটাকে যদি আমি ট্রান্সলেট করি তো এটা তো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস টেন্সই হচ্ছে। ইয়েস ইয়েস, সেখানে ওয়ান্টের জায়গায় তুমি ডিজায়ার ইউজ করবে, আচ্ছা বা হোপ ইউজ করবে, বা আচ্ছা, উইশ hoping। ইউজ করবে। আচ্ছা, দেখো, ওয়ান্ট মানে চাওয়া, এই চাওয়ার পরিবর্তে তুমি ডিজায়ার ইউজ করতে পারো। ডিজায়ার মানেও মনে প্রাণে চাওয়া, উইশ Willing। মানেও চাওয়া, হোপ হোপ মানেও চাওয়া। কি বলেছি বুঝেছো? ডিজায়ার, ঠিক আছে। উইশ, হোপ এই সমস্ত ইউজ করবে, বাট ওয়ান্ট কে আইএনজি দিয়ে ইউজ করবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, নাও তাহলে এখানে ছিলাম আমরা। এটাই ওই ওয়ান্ট যেহেতু এখানে লিখলাম, এই জন্যই বললাম যে ওয়ান্টের আইএনজি ফর্ম কিন্তু কখনো ইউজ করবে না, এটা ভুল হয়ে যাবে। তখন কি হয় জানো? তখন একটা সমস্যা দাঁড়ায়। ওয়ান্টের একটা মানে আছে, ওয়ান্টের একটা মানে কি জানো? অভাব। ওয়ান্ট মানে অভাব, ল্যাক অফ। ওয়ান্ট ইকুয়াল টু ল্যাক অফ, এটা লিখে রাখো। ওয়ান্ট ইকুয়াল টু ল্যাক অফ, অভাব। আই হ্যাভ ওয়ান্ট অফ মানি, তার মানে আমার কাছে টাকার অভাব ছিল। ঠিক আছে? ওয়ান্ট মানে টাকার অভাব আর কি, ল্যাক অফ। চল, তাহলে হয়ে গেল ভার্বের ফর্ম এগুলো। তাহলে এখানেই আর একটা ভার্ব লিখে রাখো, কল্ড, বা যা আর লেখা দরকার নেই। তাহলে ভার্বের কি কি রূপে আমরা ভার্বকে দেখতে পাই সেগুলো এখন আমরা শিখে নিলাম। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আজকে আমরা আমাদের আলোচনাটাকে এইখানেই